আসসালামু আলাইকুম। আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্র পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আমরা আনন্দের সহিত আপনাদের জানাচ্ছি যে আমরা নিয়মিত আপনাদের খামার বিষয়ে পরামর্শ দিব এই চ্যানেল থেকে। তো অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তার কারণ হচ্ছে যে আমরা ফুল সিস্টেমটা আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে মুরগি লালন পালন আসলে কিভাবে করতে হয়, কোন ধরনের মুরগি লালন পালন করতে হয়, সেই বিষয়গুলো কিন্তু নিয়মিত আমরা আলোচনা করব। আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব, উনি হচ্ছে এই বিষয়গুলো টপিকগুলো নিয়ে প্রতিদিন আলোচনা করবেন। আমরা তাকে প্রশ্ন করব, প্রশ্নগুলো কিন্তু আমাদের না, প্রশ্নগুলো আপনাদের। তো যে প্রশ্নগুলো আপনারা করেন সেই প্রশ্নগুলো কিন্তু আমি ডাক্তার সাহেবকে বলবো, উনি হচ্ছে সেই প্রশ্নের আলোকে কিন্তু আপনাদের উত্তর দিবেন বা সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা আজকে শুরু করি। আমরা দেশি মুরগি নিয়ে শুরু করব, যে আসলে দেশি মুরগি আমরা কেন পালন করি। এই প্রশ্নটা প্রথম প্রশ্ন হলো ডাক্তার সাহেবের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে দেশি মুরগি যারা পালন করে তারা কেন পালন করবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আসলে দেশি মুরগির কথা যদি আমরা প্রথমেই বলি, যে দেশি মুরগি হচ্ছে আমাদের ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশের যে বর্তমান আর্থসামাজিক অবস্থা, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্রয়লার বা লেয়ারের যে জাতগুলো লালন পালন করা হয় সেগুলো আসলে ওইরকম আমাদের জন্য সাস্টেনেবল হচ্ছে না, অনেক ক্ষেত্রে মারা যাচ্ছে, খামারিরা অধিক লোকসানের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু আপনি দেশি মুরগির দিকে যখন যাবেন, দেশি মুরগির সর্বপ্রথম যে দিকটি সেটি হচ্ছে তার রোগ বালাই কম হয়। পাশাপাশি আপনি দেখবেন যে দেশি মুরগির বাজারে 1 কেজি দেশি মুরগির দাম বাজার ভেদে 500 থেকে 800 টাকা হয়। দেখা যাচ্ছে একখানি ডিমের দাম হয় 60 টাকা থেকে এমনকি 70 টাকা পর্যন্ত হয়, যা একজন খামারির জন্য খুবই লাভজনক। এছাড়া যে কথাটি আমি প্রথমে বললাম যে আপনি অন্যান্য মুরগির যে জাতগুলো আছে সেই জাতের তুলনায় দেশি মুরগির যে আপনার রোগ বালাইগুলো সেগুলো অনেক কম হয়। তো এই সার্বিক বিবেচনা এবং আমাদের বাংলাদেশে দেখবেন যে মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে তারা দেশি মুরগির দিকে তাদের চাহিদা বেশি। মানুষ মনে করে যে বিভিন্ন ব্রয়লার বা যে লেয়ারের বা সোনালি যে আমাদের যে জাতগুলো আছে, টাইগারের যে জাতগুলো আছে, সেগুলোতে আসলে তারা মনে করে যে কেমিক্যাল যে খাবারগুলা বা ফিডগুলা এগুলা ইউজ করা হয়। কিন্তু দেশি মুরগিদের ক্ষেত্রে দেখবেন যে আপনি যে মুরগিগুলো আছে সাধারণত আমরা দেখি যে বাড়ির যে ন্যাচারাল যে খাবারগুলা সেই খাবারগুলোকে খেয়ে বড় হয়। অনেকেই যারা ছোট বাচ্চারা আছে, ছোট বাচ্চাদের জন্য তাদের গার্ডিয়ানরা চায় যে এটা একটা ঔষধ হিসেবে। তো সেই হিসেবে দেশি মুরগির জাতটা বাংলাদেশে এখনো অনেক চাহিদা। আপনারা আগে হয়তো বা বাংলাদেশের একটা সময় ছিল যে যখন কখনো আমাদের যে ব্রয়লারের যে জাতটা বা আমাদের যে লেয়ারের যে জাতগুলো সেগুলো ছিল না, তখন কিন্তু মানুষের একটা আস্থার জায়গা ছিল সেই আমাদের দেশি মুরগি। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে শহরাঞ্চলের দিকে বিশেষ করে দেশি মুরগির জাত নেই বললেই চলে। আমাদের এখন আপ্যায়নের মাধ্যম হচ্ছে ব্রয়লার বা লেয়ার মুরগি। তো সেই জিনিসগুলো থেকে আমাদের উত্তরণের একটি দিক, আমাদের যে ঐতিহ্য সেটাকে আমাদের ধরে রাখা, পাশাপাশি আমাদের খামারিদের যেন সহজভাবেই তারা একটি ভালো লাভবান দিকে যেতে পারে, সেই জন্য আমি মনে করি যে দেশি মুরগির জাতটি অবশ্যই পালন করা উচিত। ধন্যবাদ। সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ডাক্তার সাহেবকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাব আপনার কাছে, যে এই দেশি মুরগি যারা নতুন খামারি রয়েছে তারা আসলে কিভাবে শুরু করতে পারে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেমন স্কেলে দেবো। আমরা যদি মনে করি যে না একজন খামারি ক্ষুদ্র খামারি, তো আমি তাকে প্রথমে সাজেশন করব সে 30 থেকে 50টি মুরগি দিয়ে শুরু করার জন্য। কারণ আসলে মানুষের প্রথম দিকে অভিজ্ঞতা কম থাকে, সেই অভিজ্ঞতা যদি কম থাকে তাহলে লোকসানের সম্ভাবনা অনেক বেশি। তো আমি আমার পার্সোনাল অপিনিয়ন বা সাজেশন থাকবে যে তারা যেন স্বল্প বিনিয়োগে প্রথমে শুরু করে, যখন সে বুঝতে পারবে তার একটা যখন স্কেল যাবে, সেই স্কেল থেকে যখন সে একটা লাভবান হবে তখন সে এই সংখ্যাটা আরো বাড়াতে পারে। তো প্রথম দিকে আমি বলবো যে 30 থেকে 50টি মুরগি নিয়ে এসে শুরু করতে, এবং শুরু করার সময় অবশ্যই তাকে মনে রাখতে হবে যে তাকে বায়োসিকিউরিটিটা ভালোভাবে মেনটেন করতে হবে। তার যে আলোর বিষয়, তার যে তাপমাত্রা নিয়ন্ত্রণের বিষয়, তারপরে তার ভেন্টিলেশন, ঠিকমতো অক্সিজেন পাচ্ছে কিনা মুরগিগুলো, তার যে প্রপার যে হাউজিং ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো সম্বন্ধে তাকে ভালো আইডিয়া রাখতে হবে। আর এই বিষয়গুলো সম্বন্ধে আইডিয়া রাখতে হলে আমাদের সাথে যারা বিভিন্ন ভেটেরিনিয়ান আছে তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট রাখতে হবে। ভেটেরিনিয়ানরা আপনাদেরকে পরামর্শ দিবে কিভাবে আপনারা হাউজিংটা ম্যানেজমেন্ট করতে হবে, পাশাপাশি মুরগিকে কি খাওয়াবেন এবং কিভাবে বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ রাখা যায়। কারণ আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা রোগ হওয়ার আগেই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, কারণ যদি রোগ হয়ে যায় তাহলে পরবর্তীতে অনেক ক্ষেত্রে মুরগি সার্ভাইভ করে, অনেক ক্ষেত্রে করে না, বা আপনি একটি চিকিৎসার জন্য বড় ধরনের লোকসানের দিকে ধাবিত হন। তো সেই দিক থেকে আমার মনে হয় যে আপনারা যদি প্রপার ম্যানেজমেন্ট করতে পারেন, প্রপার সব দিক
দিক নির্দেশনাগুলো আপনারা মেনটেন করেন, আপনারা যদি ইনকিউবেশন টাইম, যে ইনকিউবেশন পিরিয়ডটা, সেখানে যদি আপনারা যে ইনকিউবেটর মেশিন আছে সেটার ম্যানেজমেন্টটা ঠিকভাবে করেন, এবং মুরগি যখন বাচ্চা প্রথম ফুটে তারপর যদি তারা ব্রুডিং ম্যানেজমেন্টটা ভালোভাবে করেন, সেই ব্রুডিংটা যদি ভালোভাবে হয়, দেখা যাবে যে ওই মুরগিটা আপনার পরবর্তীতে কোনো রোগে আক্রান্ত হবে না। তো সেই জন্য আমাদের পূর্ব প্রস্তুতিটা ভালো রাখতে হবে। আমাদের পূর্ব প্রস্তুতি যদি ভালো হয় তাহলে আমাদের আলটিমেটলি পরবর্তীতে ফলাফলটাও ভালো আসবে। সো আমি মনে করি এই দিকগুলো একজন খামারির যারা প্রান্তিক লেভেলে আছেন তারা শুরুর দিকে অবশ্যই মেনটেন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ সুন্দরভাবে আমাদেরকে আসলে টপিকগুলো বোঝানোর জন্য। আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে একজন খামারি দেশি মুরগি যদি লালন পালন করে তাহলে আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এবং সবাই বলে থাকে যে আমি তো আসলে একটি ছোট খামার শুরু করেছি, আমার 20-50টি মুরগি ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে আমার কিছুদিন আমি লালন পালন করার পর অনেক ক্ষেত্রে মুরগি মারা যাচ্ছে এবং সে একটি লোকসানের দিকে ধাবিত হচ্ছে, এবং পরবর্তীতে তার আসলে ওই আগ্রহটাও থাকে না পরবর্তীতে আবার ওই মুরগি লালন পালনের জন্য। তো এটির মেইন প্রবলেমটি হচ্ছে আমরা আসলে প্রপার ভ্যাকসিনেশন জানি না, আমরা প্রপার ডিওয়ার্মিং সম্বন্ধে জানি না। আমাদের মনে হয় যে মুরগি তো দেশি মুরগি, ও মনে হয় অনেক শক্ত, ওকে কোনো কিছু দিতে হবে না, ওনাকে কিছু করতে হবে না, কিন্তু আসলে বিষয়টি এমন না। আমাদেরকে প্রপার ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক যে ওষুধগুলো আমাদের খাওয়াতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। আমরা সাধারণত 30 দিন বয়স যখন একটা মুরগির হয় তখন তাকে আমরা ডিওয়ার্মিং ওষুধটা খাওয়াই। আপনারা বাজারে অ্যালবেন্ডাজোল নামে কিছু ওষুধ পাবেন, এটা বিভিন্ন ট্রেড নামে পাওয়া যায়, আপনারা অ্যালবেন্ডাজোল খাওয়াতে পারেন। এবং এটা খাওয়ানোর পর আপনারা যদি আরো 3 মাস পর পর আপনারা ওইটা বুস্টার ডোজ করতে হবে। তো বুস্টার ডোজ করলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রেই কৃমির সংখ্যাটা কমে যাবে, এবং কৃমির সংখ্যাটা যখন কমে যাবে আলটিমেটলি ওই মুরগির ডিম প্রোডাকশন ভালো থাকবে, ওই মুরগির মিট প্রোডাকশন ভালো থাকবে। আর যদি আপনারা কৃমিনাশক না খাওয়ান তাহলে দেখা যাবে যে তার ডিম কমে গেছে, ডিম প্রোডাকশন কমে যাবে, তার মাংস উৎপাদন কমে যাবে, সেক্ষেত্রে আপনারা লসের শিকার হবেন। এবং পাশাপাশি ভ্যাকসিন শিডিউলটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা হয়তোবা জানেন যে মুরগির নিউক্যাসেল ডিজিজ বা রানিকেট ডিজিজ, মুরগির গাম্বুরো ডিজিজ আছে, ফাউল পক্স ডিজিজ আছে, যেগুলো আমাদের দেশি চিকেনে খুব বেশি হয়। তাছাড়াও আপনারা ফাউল পক্স এবং বিভিন্ন কৃমির যে প্রবলেমগুলো, সেই প্রবলেমের জন্যই মূলত দেখা যায় যে দেশি মুরগি মারা যাচ্ছে এবং খামারিরা খুবই লসের দিকে ধাবিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের দাবি থাকবে যে আমার যে সাজেশন সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই ভ্যাকসিনটা ফলো করবেন। আমরা সাধারণত প্রথম দিনই আমাদের একটা ভ্যাকসিন পাওয়া যায় লাইভস্টক এলআরআই থেকে স্বীকৃত বেবি চিক রানিকেট ডিজিজ ভাইরাস ভ্যাকসিন, সেটা আমরা প্রথম দিন দিব, অথবা প্রথম দিন না দিলেও আমরা 3য় থেকে 5ম দিনের মধ্যে আমরা সেটা দিতে পারি, এবং এটা চোখে এক ড্রপ করে দিতে হয়। তারপরে তার বুস্টার ডোজ হিসেবে আমরা 14তম দিনে, 7তম দিনে আবার আরডিবি, এবং আমরা 14তম দিনে আরডিবি দিতে পারি। এবং আরো কিছু ভ্যাকসিন আছে, সেটা আমরা পরবর্তীতে আপনাদের সাথে ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে হয়তো আরো একটি ভিডিও করব। কিন্তু এখন আমাদের প্রপার যে মেইনটেনেন্সটা, আমি বলবো যে ভ্যাকসিন প্লাস ডিওয়ার্মিং প্লাস প্রপার বায়োসিকিউরিটি, এই জিনিসগুলো যদি আপনারা একজন খামারি যদি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনার খামারটি একটি ভালো সাস্টেনেবল খামার হবে, আপনি এটি থেকে লাভ পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ আসলে এত সুন্দর করে আমাদের বিষয়গুলো উপস্থাপন করার জন্য। দর্শক বুঝতেই পারতেছেন যে আমাদের ডাক্তার সাহেব উনি একজন অভিজ্ঞ ডাক্তার, ভেটেরিনারি ডাক্তার। আমরা নিয়মিত কিন্তু আপনাদের এই টপিকগুলো কিন্তু আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলোর আলোকেই কিন্তু আমরা ভিডিওগুলো আপনাদের দিব, যাতে সারা বাংলাদেশের মানুষ দেখে উপকৃত হতে পারে। তো আমাদের লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আসলে একজন দেশি মুরগি যদি খামার আছে, ছোট খামার, তারা কি ধরনের লক্ষণ প্রকাশ পেলে একজন ডাক্তারের শরণাপন্ন হবে, যা আমাদের কাছে নিয়ে আসবে অথবা ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যাবে, এটা কি ধরনের হলে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে দেশি মুরগির ক্ষেত্রে যে মূলত সমস্যাগুলো হয় এর মধ্যে আমাদের রানিকেট ডিজিজটা সবচেয়ে বেশি হয়। তো আপনাদেরকে আমি যদি বলি যে রানিকেট ডিজিজের ক্লিনিক্যাল সাইনটা আমরা কিভাবে বুঝবো, যে আমাদের যখন যদি কখনো দেখি যে মুরগি গ্রিনিশ ডায়রিয়া করতেছে, অর্থাৎ সবুজ পায়খানা, যদি দেখা যাচ্ছে যে মুরগির পায়খানার সময় সবুজ জাতীয় কোনো পায়খানা বের হচ্ছে, তখন আমরা প্রাইমারিলি আমরা ধরতে পারি সেটা রানিকেট ডিজিজের লক্ষণ, কিন্তু আপনি এটা শিওর না। তো সেই হিসাবে আপনার তখন একজন ভেটেরিনারিয়ানের পরামর্শ নিতে হবে যে সেটা আসলে কি সমস্যা হয়েছে। এখন শুধু পায়খানাটা সবুজ না, যদি অতিরিক্ত সাদা, ডায়াগনোসিস করতে হয়। ডায়াগনোসিস আমরা ইনশাল্লাহ, আমি যেহেতু এখানে আছি আমি অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিয়ে সাথে থাকবো। এবং সবুজ পায়খানা হোক, সাদা পায়খানা হোক, রক্ত মিশ্রিত পায়খানা হোক, এইগুলা বিভিন্ন কারণে হয়, মুরগির বিভিন্ন
ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে, সেই জন্য আমরা প্রপার ট্রিটমেন্ট আপনাদেরকে দিব। পাশাপাশি আপনারা যদি কোনো দেখেন যে মুরগি হঠাৎ করে ঝিমাচ্ছে, হ্যাঁ, মুরগি হঠাৎ করে খাওয়া কমিয়ে দিয়েছে, মুরগির প্রোডাকশন খারাপ হচ্ছে, হ্যাঁ, মুরগির হঠাৎ করে শো শো করে আওয়াজ দিচ্ছে, সে শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, আপনারা এগুলার লক্ষণ দেখলেই বুঝতে পারবেন যে তার শ্বাসনালীতে হয়তো বা ইনফেকশন হয়েছে বিভিন্ন কারণে। তো সেইগুলার ট্রিটমেন্টও আছে, প্রপার ট্রিটমেন্ট যদি দেন তাহলে তারা সুস্থ হবে আশা করি। এবং সেই জন্য অবশ্যই বাজারের যে কোনো একজন কোয়াক বা কারো কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন না, সরাসরি আমরা যারা ভেটেরিনিয়ান আছি, আমরা যারা ডাক্তার আছি, আমাদের সাথে পরামর্শ করবেন, আমরা সেটার প্রপার ডায়াগনোসিস করে এবং তার প্রপার ট্রিটমেন্ট দিব। আশা করি খামারিরা খুব সহজে উপকৃত হবেন। যত্রতত্র অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, অ্যান্টিবায়োটিক ইউজ করলে আমাদের দেখা যাবে একসময় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হবে এবং আপনার মুরগির জন্য সেটা ক্ষতিকর হবে এবং আপনি আর্থিকভাবেও লসের শিকার হবেন। তাই প্রপার পরামর্শের জন্য আপনারা অবশ্যই ভেটেরিনারিয়ানের সাহায্যে আপনার পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ডাক্তার সাহেবকে। আসলে আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্র থেকে এটা কিন্তু আমরা বলে আসছিলাম যে আপনাদের কাছাকাছি আমরা যেতে চাই এবং আপনাদের জন্য কিছু করতে চাই। তো আলহামদুলিল্লাহ, যেহেতু উনি আমাদের সাথে এগ্রিমেন্ট করেছেন যে নিয়মিত আমাদের সাথে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন, আমরা চাচ্ছি যে আপাতত গাজীপুরের মধ্যে বা আমাদের মোটামুটিভাবে যেতে পারি এইরকম ডিস্টেন্সে আপনারা জানাবেন, নাম ঠিকানা দিবেন। আমার এই ভিডিওতে একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত থাকবেন। যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের ডাক্তার সাহেব আপনাদের সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনাদের এই সেবাটা আমাদের বর্তমান চালু থাকবে। এর মধ্যে যদি আপনারা কখনো সমস্যা পতিত হন তাহলে আমাদের জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপে বা আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন। সেদিন না হলে যদি রাইট হয়ে যায় তখন হচ্ছে যে পরের দিন আমরা সেই বিষয়গুলো বা তাৎক্ষণিক আপনি কথা বলে তার সাথে কিন্তু সেই পরামর্শগুলো নিতে পারবেন। দর্শক, এগুলো কিন্তু পরামর্শ নিতে আপনাদের কোনো ফি লাগবে না, কোনো কিছুই লাগবে না, একদম সম্পূর্ণ ফ্রি। আমি আগে ঘোষণা দিয়েছি যে আমাদের ডাক্তার সেবাটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত থাকবেন এবং আপনাদের খামারে যে কোনো সমস্যা আমাদের জানাবেন, আমরা সেটা নিয়ে ডাক্তার সাথে কথা বলবো এবং প্রয়োজন হলে আপনাদের সরাসরি আমরা ফোন করে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা তুলে ধরবো। এবং যদি আপনাদের খামারে আমাদের যাওয়ার মতো সুযোগ থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদের খামারগুলো ভিজিট করব। আর একটা কথা হলো যে আপনারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের ভিডিও নিচে কমেন্টস করবেন। এই কমেন্টসগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করব যে আপনাদের খামারের সমস্যা আমরা সমাধান দিব। ডাক্তার সাহেব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং সমাধান দিবেন। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথেই রয়েছি। তো সাহেব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডাক্তার সাহেব অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকে ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করার জন্য। আশা রাখি সামনে আরো যারা আমাদের খামারিরা আছেন তাদের প্রশ্নগুলোর উত্তর দিব। তো এই পর্যায়ে তাহলে আমরা এখন আজকে জি ইনশাআল্লাহ, জি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।